যে ভবনটির ভেতরে জিম্মি অবস্থায় এই ব্যাংক এবং ব্যাংকের কর্মকর্তা এবং গ্রাহকরা রয়েছেন, তাদের সাথে কি ঘটনা ঘটছে সেটির জন্য যেরকম উৎসুক মানুষ রয়েছেন, তেমনি আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে এরকম একটি ধারণা কিন্তু বা এরকম একটি ভীতি কিন্তু রয়েছে, যেহেতু তাদের হাতে অস্ত্র রয়েছে। এখনও আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলতে পারিনি, কারণ তারা এখনও কথা বলার মতো পরিস্থিতিতে নেই। কি ধরনের শর্ত দিচ্ছেন, তারা কি টাকা পয়সার বিনিময়ে এই যারা জিম্মি অবস্থায় যাদেরকে রাখা হয়েছে তাদেরকে ছেড়ে দিবেন, নাকি অন্য কোনো পন্থা তারা অবলম্বন করবেন, সেটি আসলে আমরা বিভিন্ন সময়ে বিদেশের বিভিন্ন ঘটনায় দেখেছি। এরকম হস্টাইল সিচুয়েশন, জিম্মি করে মানুষকে বা ব্যাংক ডাকাতির এরকম ঘটনা আসলে বিভিন্ন সময় দেখেছি, কিন্তু সবশেষ বাংলাদেশ এরকম বড় কোনো ঘটনার মুখোমুখি হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে নিশ্চয়ই যে ভবনটি দেখতে পাচ্ছেন রূপালী ব্যাংক, এটি আসলে কেরানীগঞ্জ শাখার রয়েছেন, এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার কারণে সেনাবাহিনীর সদস্যরা তারা এই বিষয়টি তারা দেখছেন, এবং যারা আশেপাশে আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন, এবং নিরাপত্তার জন্যই আসলে এই পুরো কড়াকড়ি এলাকাটি করে রেখেছেন। আমরা ব্যাংকের খুব কাছ থেকেই দেখানোর চেষ্টা করছি যে এই দ্বিতীয় তলায় আপনি দেখতে পাচ্ছেন একটি হলুদ যে রঙের একটি ব্যানার দেখতে পাচ্ছেন, ওইটার বিষয় তারা দেখছেন, এবং সেনাবাহিনীর সদস্যরা আসলে চাইছেন যে আমরা তো আপনি দেখতে পাচ্ছেন যে যারা এখানে আছেন তারা চাইছেন না যে এই ঘটনাটির খুব কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখনো সেই একই পরিস্থিতি, পুরো এলাকাটি আসলে সেনাবাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে। দুজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা ভেতরে কাছাকাছি গিয়েছেন, এবং যে একটি জিম্মি অবস্থা রয়েছে সেখানে যারা জিম্মি করে রেখেছেন ডাকাত দল, ব্যাংক কর্মকর্তা এবং গ্রাহকদের কথা আমরা শুনতে পাচ্ছি, তাদেরকে আসলে উদ্ধারের জন্য তারা চেষ্টা চালাচ্ছেন, এবং সেই চেষ্টার কিভাবে হবে, কত টাকার বিনিময় হবে, নাকি তারা অন্য কোনো শর্ত দিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত কিন্তু কথাবার্তা তারা চালিয়ে যাচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে যন্ত্রপাতি আমরা দেখতে পাচ্ছি, যেটি আসলে পুরো এলাকাটিকেই কি নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে কিনা, সেরকম কোনো সিচুয়েশন তৈরি হবে কিনা, সেটি এখন পর্যন্ত যারা এই বিষয়ে অভিজ্ঞ, অর্থাৎ জিম্মি দশা থেকে কিভাবে উদ্ধার হবে এবং কি প্রক্রিয়ায় এই জিম্মিদের উদ্ধার করা বা এই পরিস্থিতি থেকে উত্তরণ করা যাবে, সেই বিষয়টির জন্য যারা অভিজ্ঞ রয়েছেন, সেনাবাহিনীর ভেতরে কর্মকর্তা রয়েছেন, এবং বিশেষভাবে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে কিন্তু ট্রেন করা হয় এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এরকম হস্টেল সিচুয়েশনগুলো কিভাবে আসলে সামাল দেওয়া যাবে। সেই সামাল দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন বাহিনী, র্যাব, পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী বিভিন্ন হস্টেল সিচুয়েশন ট্যাকেল দেওয়ার জন্যই আসলে কিন্তু এই অভিজ্ঞ যারা বিভিন্ন বাহিনীতে যারা অভিজ্ঞ কর্মকর্তা রয়েছেন তাদের আসলে এই সময়গুলোতে ডাক পড়ে। এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের বেশ কয়েকজন যাদেরকে আমি চিনি, তারা বেশ কয়েকজন এরই মধ্যে এখানে উপস্থিত হয়েছেন, যারা এই হস্টেল সিচুয়েশনগুলো বা এইরকম জিম্মি পরিস্থিতিগুলো থেকে উত্তরণ করতে পারবেন, এরকম পরিস্থিতিগুলো তারা সামাল দেওয়ার চেষ্টা করবেন। আমরা একটু দুই একজনের সাথে কথা বলতে চাই, আশেপাশের বাসিন্দারা। আপনারা কি দেখেছেন এখানে? আমরা দেখেছি এখানে গুলির আওয়াজ, বুঝতে পারছেন, এখানে দেখতেছি আমরা অনেক গুলির আওয়াজ। জুমার নামাজের পর ওনারা গুলির ঘটনা ঘটেছে। হ্যাঁ, গুলি করেছে, ওনারা উপর থেকে ফায়ার করেছে। যে ফায়ার করেছে, আপনারা যদি এখান থেকে আমাদের বের হতে না দেন তাহলে আমরা গুলি করে মেরে ফেলবো, ঠিক আছে? তো এরকম অনেক ধরনের ভয় দেখাচ্ছে মানুষকে, হুমকি দিতেছে, ভয় দেখাইতেছে। হ্যাঁ, মানুষ থাকতে থেকে ভিতরে ওই রকম মানুষ নেই, যারা লাঞ্চের জন্য খাইতে গেছে, তো ওই সময়টা ওরা সুযোগটা নিছে, বুঝছেন? তো আমরা যখন ওইখানে ছিলাম তখন বাইরে থেকে জানলা দিয়ে আপনার বন্দুক বের করে দেখাচ্ছে যে আপনারা এখান থেকে আমাদের যেতে দেন, না হলে আমরা গুলি করব। আনুমানিক কতজন থাকতে পারে ওখানে? আপনার আনুমানিক, হ্যাঁ, এইরকম তো থাকতে পারে অবশ্যই। ডাকাতরা কতজন? 8 থেকে 9 জন ডাকাত, 8 থেকে 9 ওনারা ওইখানে আছে, উপস্থিত আছে।
এটা কোনো টাকা পয়সা চেয়েছে তখন? না না, এটা তো আমরা বাহির থেকে বলতে পারবো না। আমরা যতটুকু বাহির থেকে দেখছি যে ওনারা পিস্তল নিয়ে ওনারা আচ্ছা, সেনাবাহিনীর সদস্যরা আমাদেরকে বলছেন যে আমরা যেন দূরে সরে যাই এবং সেই কারণে আমরা যথেষ্ট পরিমাণে দূরত্বে আছি এবং আমরা দূরত্বে, ওনারা আসলে চাইছেন না যে এটি আমরা কাছাকাছি জায়গা থেকে সম্প্রচারে থাকি। সেই কারণে আমরা আসলে যারা এই ঘটনাগুলো প্রত্যক্ষদর্শী হিসেবে দেখেছেন তাদের কথা শুনছিলাম। সেনাবাহিনীর সদস্যরা বলছেন যে আমরা কিছুটা দূরে গিয়ে যেন এই সংবাদ সংগ্রহ করি। আমরা সেরকম পরিস্থিতি দেখছি যে এখন পুরো এলাকাটি যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন তারা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন পুরো এলাকাটি। এখানে আসলে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন তারা এই এলাকাতে আছেন। আমরা একটু পুরো এলাকাটি দেখতে চাই, আমরা একটু দেখতে চাই। আমরা উপর থেকে নিশ্চয়ই এই পরিস্থিতি দেখব। আমরা একটু উপরে যেতে চাই, আমরা যদি সময় পাই, অর্থাৎ সরাসরি সম্প্রচারের জন্য কিছুটা সময় পেলে আমরা একটি উঁচু জায়গা থেকে পুরো ভবনটি এবং পুরো পরিস্থিতিটি দেখানোর জন্য চেষ্টা করছি। এবং আমরা সেই পরিস্থিতিটা, আমরা কি এই বিল্ডিংটার ভেতরে ঢুকতে পারি? এই বিল্ডিংটার ভেতরে ঢুকি, এটার ভেতরে ঢুকি। হ্যাঁ দিবে। আমরা চেষ্টা করছি যে এই ভেতরে এই জায়গাটিতে আমরা যেন একটু প্রবেশ করতে পারি। আমরা ভেতরে ঢুকে যাই ভাই, আমরা ভেতরে ঢুকে যাই, এই বাসাটার ভেতরে ঢুকে যাই। এই বাসা তো নিরাপদ, আমাদের কাজ করতে দেন, নিরাপদ দূরত্বে আপনার যান, ভিডিও করেন, নিরাপদ দূরত্বে যান। আমি এই বাসার ভেতরে তো নিরাপদ ভাই, এই বাসার ভিতরে তো মানুষ আছে। অপহরণ ঘটলে আপনার আমাদের জবাব দিতে হবে। এই বাসার ভেতরে তো মানুষ আছে, আপনি তো দেখতে পাচ্ছেন এই ভিতরে বাসা। তর্ক করেন না ভাই, কাইন্ডলি দেখবেন। আচ্ছা, আমরা সেনাবাহিনীর সদস্যরা আসলে এই ভবনেও থাকতে দিবেন না, তারা আসলে আমাদেরকে সরিয়ে দিচ্ছেন। যে কারণে আমরা পুরো যে চিত্রটি দেখাতে চেয়েছিলাম উপর থেকে, যে কি ভেতরে আসলে ঘটছে বা কতটুকু দেখা যাবে, সেরকম পরিস্থিতি থেকে আমরা সেই পরিস্থিতিটি দেখানোর চেষ্টা করছিলাম। এখন পুরো এলাকাটি যেহেতু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, আমরা নিশ্চয়ই সেই ঘটনাটি দেখার জন্য আমরা একটু যে কোনো একটি ভবনে যাওয়ার চেষ্টা করব। আমরা সেটি আচ্ছা, আমরা চেষ্টা করছি যে উপর থেকে যদি কোনো একটি ভবন থেকে যদি আমরা সেরকম পরিস্থিতি দেখাতে চাই, কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন নিচে দায়িত্ব, তারা আসলে আশেপাশের ভবনগুলোতেও উঠতে দিতে চাচ্ছেন না। এখন আসলে এই পরিস্থিতি থেকে যত দ্রুত উত্তরণটা কিভাবে করা যাবে সেটি বিষয় এখনো আমরা 2-4 জন যারা প্রত্যক্ষদর্শী এলাকায় ছিলেন তাদের কাছে জানতে পেরেছি যে অর্থাৎ গুলি উঁচু করে তারা দেখিয়েছেন যে কাছাকাছি কেউ আসলে তাদেরকে গুলি করা হতে পারে, এরকম একটি তারা কিন্তু বার্তা দিয়েছে। এবং সেটি তারা বলেছেন যে তারা এই ঘটনাগুলো ঘটানোর সময় আমরা 2-1 প্রত্যক্ষদর্শীর সাথে একটু কথা বলি। ঘটনা যে কোনো একটা বিশৃঙ্খলা হলে বা এলাকাতে যে কোনো ঘটনাতে সবার আগে ছুটে আসে। এখানে যেহেতু ডাকাত পড়েছে, শোনার পরপরই এখানে সবাই এসে দাঁড়িয়ে আছে 2টা থেকেই প্রায়। এখানে যে ঘটনা ঘটেছে আপনারা দেখছেন, প্রথমে প্রশাসন শৃঙ্খলা ঠিক করতে পারছিল না, তখন ভাইয়ের নেতৃত্বে যারা ছিল সবাই, মামুন ভাইয়ের নেতৃত্বে এটা মসজিদে মাইকিং এর মাধ্যমে এটা সবাই জানছে। আর যদি বলবেন এখানে মোট কতজন ডাকাত ছিল এবং আসলে ঘটনাটা কি ঘটেছে? আমরা ভিতরে আমাদের যে সেকেন্ড অফিসার এখনো আছে, ওনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে 3 জন, আবার কিছু বিভিন্ন সোর্স থেকে জানতে পারছি যে 12 জন। একজাক্টলি কতজন আছে সেটা আমরা বলতে পারবো না। যেহেতু প্রশাসন, আমরা এখানে আসলাম, আসার পর দেখলাম যে তালা মারানো আছে, তখন আমরা ওসিরে ফোন দেওয়ার সাথে সাথে এখানে চলে আসার পর দেখেছি জনগণের জায়গায় মোটামুটি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আমরা এসে পুরো এলাকাটা নিয়ন্ত্রণের, আমাদের যে বিএনপির এবং অন্য সংগঠনের লোকগুলো নিয়ে আমরা পুরো এলাকাটা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি। পরে র্যাব, তারপরে সেনাবাহিনীর লোক এসে তারপরে এখন বাকিটাতে আপনারা দেখছেন এগুলো হচ্ছে। বাবু সেকেন্ড অফিসার বলছিলেন তিনি ভিতরে আছেন, হত্যা করেছেন, জিম্মি করা হয়েছে, তার কোনো স্বজনদের সঙ্গে আপনার কথা হচ্ছে বা তারা আপনার হচ্ছে শঙ্কিত কিনা? শঙ্কিত তো অবশ্যই, যেহেতু আমরা জানতে পেরেছি তাদের হাতে আগ্নেয়াস্ত্র আছে। 1 রাউন্ড মনে গুলির একটা শব্দের মতো পাওয়া গেছে, সেটা গুলি কিনা আমরা বলতে পারি না একজাক্টলি। এখন একটু আতঙ্কিত হওয়ার তো কথাই।
যারা ভিতরে জিম্মি রয়েছে তাদের নিরাপত্তা নিয়ে আপনারা চিন্তিত কিনা? জি আমরা অবশ্যই গ্রাহক আছে না শুধু ব্যাংক কর্মকর্তা? না, গ্রাহকও আছে। কত আনুমানিক কোনো ধারণা আছে আপনাদের? আনুমানিক সব মিলে 18 থেকে 19 জন আছে। আর আমাদের নেত্রী অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আপনার কি ওনারা কোনো টাকা চেয়েছেন? ওনারা এখন নাকি বলতেছে, আমরা মানে সোর্সের মাধ্যমে জানতে পারছি যে বিভিন্ন জায়গায় যে 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করতেছেন ওনারা। 15 লক্ষ টাকা দিলে ওনারা জিম্মি দশা ছেড়ে দিবেন? দশা ছেড়ে দিবে এটা বলছে। আপনারা কি প্রথমে মসজিদের মাইকে শুনলেন? মসজিদে মাইকে আমরা শুনে তারপরে আসছি। শুনছিলেন যে আমরা ভেতরে যে হস্টাইল সিচুয়েশন রয়েছে অর্থাৎ জিম্মি পরিস্থিতি রয়েছে, সেই জিম্মি পরিস্থিতির ভেতরে যে অবস্থা সেটি দুপুরের অর্থাৎ জোহরের নামাজের সময়ই যখন ফাঁকা হয়, মোটামুটি লাঞ্চে বা খেতে গিয়েছিলেন, সে সময় আসলে ডাকাতটা ভেতরে ঢুকে পড়েন। পুরো ব্যাংকটি তারা অস্ত্রের মুখে জিম্মি করে ফেলেন, ব্যাংক কর্মকর্তা, গ্রাহক সহকারে। এবং এরপরেই এলাকায় যখন এই ঘটনাটি জানা যায়, তখন পাশের মসজিদ থেকেই ব্যাংক ডাকাতির ঘটনাটি প্রথমে জানা যায় এবং মাইকে ঘোষণা আসে। তারপরেই পুরো এলাকাবাসী ব্যাংকটিকে ঘিরে রাখে, সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশও কিছুক্ষণের মধ্যে পৌঁছে পুরো পরিস্থিতি তারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়, অর্থাৎ পুরো ব্যাংকটিকেই ঘিরে রাখে পুরো ব্যাংক এলাকা। এরপরেই সেনাবাহিনীর সদস্যরা এখানে এসেছেন, বিপুল সংখ্যক র্যাব, পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা এখন বিপুল সংখ্যায় রয়েছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছেন। এবং এইসব পরিস্থিতিগুলো যারা সামাল দিতে পারেন, আমি বারবারই বলছি যে এই পরিস্থিতিগুলো যারা সামাল দিতে পারেন, সেরকম যে অভিজ্ঞ যারা কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন পর্যায়ের অফিসার রয়েছেন, বিভিন্ন বাহিনীতে যারা সদস্য রয়েছেন, এই বিষয়ে এক্সপার্ট, অর্থাৎ জিম্মি দশা থেকে কিভাবে উত্তরণ করা হয়, কিভাবে আসলে এখানে অনেক সিদ্ধান্ত আছে যেগুলো সিদ্ধান্তগুলো খুবই হিসেব করে নিতে হবে, সেই হিসেবের অনেক বিষয় রয়েছে। এখানে কোনোভাবেই কোনো ভুল করার আসলে সুযোগ থাকে না এইসব সিচুয়েশনগুলোতে। সেই কারণে যারা এখানে এক্সপার্ট রয়েছেন, অর্থাৎ বিভিন্ন বাহিনী, সেনাবাহিনীর ভেতরে এরকম হস্টাইল সিচুয়েশন সামাল দেওয়ার জন্য যাদেরকে তৈরি করা হয়, যারা বিভিন্নভাবে প্রশিক্ষণ নিয়ে থাকেন, সেই প্রশিক্ষণের কর্মকর্তারা যারা রয়েছেন, সেই কর্মকর্তারা এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে আরো কর্মকর্তারা সেনাবাহিনীর আমরা দেখতে পাচ্ছি এসেছেন, এখানে যুক্ত হচ্ছেন। বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য এবং পুরো এলাকাটি একটি চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। আশেপাশ থেকে মানুষ আসছেন, পুরো এলাকাটি একটি ভিড় রয়েছে এবং এলাকাবাসী উদ্বিগ্ন। যাদের স্বজন এখনো ভেতরে আটকা পড়েছেন, আমরা তাদেরকে যুক্ত করার চেষ্টা করব। যে এখানে যারা আটকা পড়েছেন, অর্থাৎ ভিতরে জিম্মি অবস্থায় রয়েছেন, এরকম স্বজনদের আমরা খোঁজ করছি যে তাদের স্বজনরা কে কিভাবে ব্যাংকের ভেতরে আটকা আছেন। অনেকেই হয়তো জানেন না এখন পর্যন্ত যাদের স্বজনরা ভেতরে আটকা আছেন, কে আটকা আছেন, কিভাবে আটকা আছেন। আমরা একজনের কথা শুনেছি যিনি ওই প্রান্তে রয়েছেন, অর্থাৎ আমরা যে সড়কটিতে আছি সেই সড়কটির বিপরীত প্রান্তে রয়েছেন। এবং সেনাবাহিনী আসলে আমরা যে সড়ক আছি সেটি ব্যাংকের সামনে দিয়ে চলাচল করতে দিচ্ছেন না, সাধারণ কাউকেই চলাচল করতে দিচ্ছেন না। যে কারণে এই যারা এখন ব্যাংকের ভেতরে জিম্মি আছেন, তাদের যারা স্বজন রয়েছেন, তারা নিশ্চয়ই এখন উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন এবং তাদের মানসিক অবস্থা খুব স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হওয়ার কথা। তারা কোনোভাবে জানতে পেরেছেন কিনা বা তাদের কোনো সিচুয়েশন তারা কোনোভাবে যারা ব্যাংকের ভেতরে আটকা আছেন তাদের সাথে যোগাযোগ করতে পেরেছেন কিনা, বা তাদের ডাকাতদের কি ধরনের চাহিদা রয়েছে বা ডিমান্ড রয়েছে, সেই বিষয়গুলো যে নেগোসিয়েশন করা, অর্থাৎ একটি সমঝোতা করার বিষয়, এই বিষয়টাকে সমাধান করে নিয়ে আসা, সেই বিষয়গুলোকে এখন পর্যন্ত দুই পক্ষ থেকে আমরা কোনো ধরনের আনুষ্ঠানিক তথ্য এখনো পাইনি। যেহেতু এই বিষয়টি একেবারেই ডাকাতির ঘটনাটি সরাসরি চলছে এবং এই লাইভ ডাকাতির ঘটনা, আমি বারবারই বলছিলাম যে গত দীর্ঘ ইমন, আমরা আপনাকে একটু কিছুক্ষণের জন্য একটু থামাতে চাচ্ছি। আপনি সেখানে আছেন, আমরা আবার আপনার কাছে আবারও ফিরবো। নিশ্চয়ই আপনি সেখানে সাবধানে থাকবেন। কিছুক্ষণ পরে আমরা আপনার কাছে আবারও ফিরবো।